ওই যে চালুনি বলে সূচকে, সূচ বলে চালুনি বলে সূচকে, যে তোমার একটা ফুটা আছে, উন্নয়নটা এরকমই হয়েছে, এই জন্যই মানুষ ভোট দিতে চায় না। আপনার কথার উত্তর আমি এক কথায় দিয়ে দিলাম। সেইখানে আমি আগের নাজমা আপা বারবার বলছে যে ভোট ঠিক মতো হচ্ছে, সব কিছু ঠিক আছে, কোথাও কোনো সমস্যা নেই। আমার ওই কথাই মনে পড়লো যে উনি ওটা অ্যাডমিট করেছেন যে ভোটার কম যাচ্ছে, কিন্তু সেটা কেন যাচ্ছে সেটা নিয়ে গবেষণা করা দরকার, সেটা বলেছেন। তো সব ঠিকঠাক আছে, সব ঠিকঠাকে আমি বলতে চাই যে গাড়ি বিক্রির সময় বলে যে গাড়ির সব ঠিক আছে, শুধু ব্রেকটা একটু কাজ করে না। মানুষকে যদি আমি গাড়ির এটা বললাম এই জন্য যে ওই মানুষের ভোটটাই হলো গণতন্ত্রের দেশে প্রাণ শক্তি, সব কিছু, সমস্ত ক্ষমতার উৎস। ক্ষমতার উৎসটা যখন এজেন্সিতে পরিণত হয়, এজেন্সিতে, তখন আর কিছু থাকে না। এখন যেটা আছে এটা কোনো লেনদুব দর্জির ক্ষমতা, এটা একটা এজেন্সিশিপ ছাড়া আর কিছুই না। সেটা একটা দুইটা কেন্দ্রের আমি উদাহরণ সারা দিন দিতে আপনি সময় দিলে আমি দিতে পারি, সারা বাংলাদেশের চিত্রটা আমি একটা দুইটার মধ্যে আমি প্রকাশ করেছি, আর কিছুই না। নাজমা আপা রাশিয়ার কথা বললেন, ঠিকই আছে, উনি ওনার জায়গায় ঠিক আছেন, কারণ ওনারা যেমন নির্বাচন করেন রাশিয়াও তেমনই নির্বাচন করেন। আমি আরও অবাক হলাম না যে উনি কিং জং এর কথা বললেন না কেন। এখন নর্থ কোরিয়ার মতোই বাংলাদেশ চলছে, বাংলাদেশের নির্বাচন কি বললাম সে আনসার কি করে, আমি কেটে বললাম পুতিন আমেরিকা যায় নাই বা ইউরোপ যায় নাই বা আরও কেউ যায় নাই, যেটাই জন্য হোক যায় নাই, সেই যায় নাই পুতিনের এই নির্বাচনের খেলা দেখার জন্য তো না। সেটার পাশে আবার উনি বললেন যে কিন্তু বাংলাদেশে আসছে, সব রাষ্ট্রদূতরা আসছে, বাংলাদেশে আসছে। আমিও তো বলি হ্যাঁ বাংলাদেশে আসছে, এখন লুয়া আসতেছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক, তারা উন্নয়ন চায়, সবই ঠিক আছে, ওই গাড়ির ব্রেকটার মতো সব ঠিক আছে, শুধু ব্রেক কাজ করে না। সেই ব্রেক কাজ করে না বলেই যে প্রথম কলকাতার যে রিপোর্টটার কথা বললাম, সেটা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি যুক্তরাষ্ট্রের রিপোর্ট নিয়ে, যুক্তরাষ্ট্রের তারা বলেছে, আমি বাংলাদেশের কারো কথাই বললাম না। ফের নিষেধাজ্ঞার চাপে বাংলাদেশ, মানবাধিকার প্রসঙ্গে আবারও আওয়ামী লীগ সরকারের সমালোচনার মুখে। তো এই যে তারা যে আসছে, তারা শপথের সময় আসছে, সব কিছু দেখছে, তারা সংসদে গিয়েছে, তারা বলছে কাজ করতে চায়, কাজ তো সৌদি আরবের সাথেও করতে চায়, তারা রাজতন্ত্র, তাদের সাথেও তো কাজ করে সারা বিশ্ব, সেটা তো কোনো কথা না। কাজ করা এক জিনিস আর মেনে নেওয়া এক জিনিস, দুইটা আলাদা জিনিস। এটা বুঝতে হবে রাজনীতিবিদদের, এই জিনিসটার মধ্যে কতটা ফারাক, এটা না বুঝলে রাজনীতি করাটা একদমই বৃথা। সেইখানে তারা বলছে 2023-এ আমেরিকা একটি মানবাধিকার হরণের রিপোর্ট তৈরি করে গোটা বিশ্বের সামনে তুলে ধরেছে। রিপোর্ট বলছে আন্দোলনে বাধা দেওয়া দেশের মানুষের তথা বিরোধীরা আন্দোলন করতে পারেনি, নেতাকর্মীদের গ্রেফতার, জোরপূর্বক গুম, খালেদা জিয়াকে গৃহবন্দী রাখা হয়েছে, তাকে প্রয়োজনীয় চিকিৎসা নিতে বিদেশেও যেতে দেওয়া হয়নি, যার জন্য তাকে বাংলাদেশের হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। 2018 সালের দুর্নীতিতে এবং অর্থ আত্মসাৎ মামলায় তাকে জেল দেওয়া হয়েছিল 10 বছরের। 2019-এ তাকে জেল থেকে স্থানান্তর করা হয় হাসপাতালে। 2020-এ তাকে গৃহবন্দী করে রাখা হয়। বহু আইনবিদদের ভাষায় খালেদা জিয়াকে যেভাবে অভিযোগে বন্দী করা হয় তার তথ্য প্রমাণের যথেষ্ট ঘাটতি রয়েছে। তাকে নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে সরিয়ে দিতেই এই ছক কষা হয়েছে রাজনৈতিকভাবে। রিপোর্টে আরো বলা হয়েছে, হিউম্যান রাইটস রিপোর্ট পড়ছেন? আমি হিউম্যান রাইটস রিপোর্ট তো লিখেছেই, আমি হিউম্যান রাইটস রিপোর্টটাই প্রথম কলকাতা আবার তারা বলেছে, এটা আমি বাংলাদেশের কোনো সাংবাদিকের কথা বলি নেই, তারা যে খুব সিরিয়াস ভাবে তারা নিয়েছে, যারা নাজমা আপাদের টিকিয়ে রেখেছে, নাজমা আপাদের টিকিয়ে পড়বে না, যে ইন্ডিয়া পণ্য বর্জন করবে, সেই কলকাতায় আবার উদাহরণ, ওনাদেরকে স্ট্রেট ক্ষমতায় রেখেছে। শুধু স্ট্রেট ক্ষমতায় রাখেনি, তারা ওপেন বলেছে যে বিজেপি প্রেসিডেন্ট বলেছে আওয়ামী লীগের সঙ্গে দলীয় যোগাযোগ জোরদার করে সম্পর্ক এগিয়ে নিতে চায় তারা। মোদি সাহেব বলেছেন শেখ হাসিনার রূপকল্প 41 বাস্তবায়নের পাশে থাকবে ভারত। কোনো দিন একটা দেশ আরেকটা দেশের বন্ধুত্ব গ্রহণ করে, একটা দেশ, এত বড় একটা দেশ একটা দলকে শুধুমাত্র ইন্ডিকেট করে বন্ধুত্ব গ্রহণ করার মাধ্যমেই কিন্তু ওই সরিষার ভিতরে এই ভূত থাকে, সেই ভূতটা নিয়ে আমি কথা বলছি। সেই ভূতের জায়গায় ওই জায়গায় কিন্তু তারা কিন্তু মানবাধিকারের 71 নিয়েও কথা বলেছে,
মুক্তিযুদ্ধের, আমি ওই রিপোর্টটা সবাই পড়েছে, কিন্তু আমি প্রথম কলকাতার রিপোর্ট এই জন্য বললাম। আর উনি বলছেন আপনারা শাড়ি পরবেন না, আবার কলকাতার রিপোর্ট নিয়ে আলোচনা। আমি আপনাকে বলি, মুক্তবাজার অর্থনীতিতে সারা বিশ্বে আপনার পকেটে যদি টাকা থাকে আপনি কিনতে পারবেন, এটা কোনো দেশের কোনো নিষেধাজ্ঞা নাই। এখন কেউ কাউকে যদি ব্যক্তিগতভাবে পছন্দ করে যদি কারো জিনিস যদি অ্যাভয়েড করে, সেটা অ্যানাদার থিং। কিন্তু ইন্ডিয়াও বলতে পারবে না আমার শাড়ি পরছো কেন, বাংলাদেশে কেউ কিনা যদি পরে সে বলতে পারবে না আমি পরলাম না কেন, আমি টাকা দিয়ে, আমার টাকা দিয়ে আমি কিনেছি। প্রসঙ্গটা ভারতের সঙ্গে আপনাদের সম্পর্ক, এবং ভারত আপনাদেরকে কিভাবে, মানে যেটা উনি ইঙ্গিত করছেন যে ক্ষমতায় রেখেছে এবং কিসের বিনিময়ে রাখছে, সেটা ওনার প্রশ্ন। আচ্ছা, ওই যে একবার কিন্তু তারা আন্দোলনের সময় যখন ওই যে অবরোধ দিল, সেই সময় বেগম খালেদা জিয়া নিজে বানিয়ে বলেছিলেন যে আমাদেরকে অমিত শাহ ফোন দিয়েছিল, অমিত শাহ বলেছে আপনার পাশে আমরা আছি। তা আমাদের ভারত উপযাজক হয়ে আমাদের পাশে থাকার কথা বলে, আর বিএনপি উপযাজক হয়ে ভারতের সাথে সখ্যতা, বিশেষ করে বিজেপির সাথে সখ্যতা গড়ে তোলার জন্য তারা মানে ভুয়া ফোন যে তখন কিন্তু অমিত শাহ বলেছেন যে না, আমি এই ধরনের কোনো ফোন করিনি। এবং তারা দেখেন গতবার যখন বিজেপি নির্বাচিত হলো, সরকার গঠনের আগেই বিএনপির নেতারা সেই দিল্লিতে মোদি শাহর বাড়িতে মানে অফিসে গিয়ে ফুল নিয়ে দৌড়াদৌড়ি শুরু করছে। মানে এইটা তারা আওয়ামী লীগের আগেই ফুলটা দিতে চায় বিজেপি সরকারকে, এরকম অবস্থা। অন্যান্য রাষ্ট্রেরও আগে দিতে চায়। যারা এই ধরনের নতজানু রাজনীতি করে তারা এখন একটা সরকার আর একটা সরকারকে সহযোগিতা করবে এটা বলবে, তার মানে কি একটা সরকারকে মানে সহযোগিতা করতে পারবে না, বা সবাই তো ফর্মালিটি অনুযায়ী এটাই তো বলে যে ঠিক আছে আমরা আপনার পাশে আছি, আপনার যে কর্মকাণ্ড এটার ভালো কাজের আমরা পক্ষে আছি। মানবাধিকারের কথা বলেন, নির্বাচন, আমেরিকার মানবাধিকার, আর আন্দোলন করলে মানে এখানে গ্রেপ্তার করা হয়, সেই জন্য মানবাধিকার লঙ্ঘিত হয়। আমেরিকাতে যেই পয়েন্টটা নিয়ে আন্দোলন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্রছাত্রীরা, সেখানে কিন্তু আমেরিকাতে এই কি হলো, গাজাতে যুদ্ধ বন্ধের দাবি, এইটার জন্য তারা আন্দোলন করছে। এটা শান্তিপূর্ণ আন্দোলন, যুদ্ধ বন্ধের দাবি। সেইখানে কিন্তু আমেরিকার সৈন্যরা ছাত্রদের উপরে চড়া হচ্ছে, গ্রেপ্তার করছে। শিক্ষককে, একজন নারী শিক্ষককে মাটিতে ফেলে যেইভাবে তারা পা দিয়ে মাথা চেপে ধরে তাকে অ্যারেস্ট করলো, এবং যে অশ্লীল ভাষায় তাদের গালিগালাজ করলো। তো এটা আবার তারা যদি বাংলাদেশে রাজনীতির জন্য কোনো আন্দোলন হয়, যদি কেউ পেট্রোল বোমা মারে কোনো গাড়ির মধ্যে, সেখানে যদি কোনো কর্মীকে গ্রেপ্তার করা হয়, সেই ক্ষেত্রে তারা বলে মানবাধিকার লঙ্ঘিত হয়ে গেল। পুলিশকে পিটিয়ে হত্যা করা হবে, হাসপাতালে বোমা মারবে, অ্যাম্বুলেন্স ভাঙচুর করবে, পুড়িয়ে দেবে, জ্বালিয়ে দেবে, মহিলা কর্মীদের, আওয়ামী লীগের মহিলা নেত্রীদের উপরে অত্যাচার করবে, সেইটা কিছু বলা যাবে না, বললেই বলবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। কিন্তু তাদের দেশে যে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, বাংলাদেশের কতজন মানুষ আপনি এক বছরে আমেরিকাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তো সেটি মানবাধিকার লঙ্ঘিত হয় না? সুতরাং এই যে যারা নিজেরা নিজেদের মানবাধিকার তার দেশেই রক্ষা করতে পারে না, কিন্তু অন্য দেশের মানবাধিকার নিয়ে কনসার্ন হয়, সেই দেশের সেই ব্যাপারে আমাদের অবশ্যই বক্তব্য থাকে, এবং সেই ব্যাপারে মানুষ বোঝে যে এটা। এখন মানবাধিকারের কথা বিএনপির পক্ষে যেটুকু যায় বিএনপি বলে। এখন সব দেশেই কর্মকাণ্ড করতে গেলে কিছু মানে বিষয়ে আন্দোলন সংগ্রাম এগুলি দমন করার জন্য বা এগুলিতে মোকাবেলা করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পদক্ষেপ গ্রহণ করে। সেইটার জন্য টোটালি একটা দলকে বা একটি মানে রাষ্ট্র ব্যবস্থাকে কিংবা সরকারকে একদম দায়ী করে সেই সরকারকে অগণতান্ত্রিক, অমানবিক বলা, যারা নিজেরাই এটা করে তারা আমাদের দেশকে কিভাবে বলে, এটা আমাদের বোধগম্য নয়। 2000 আমরা নির্বাচনের কথা বলছে যে এই নির্বাচন একেবারেই খারাপ। তো কোন নির্বাচন ভালো ছিল? জিলু ভাই, আপনি জানেন যে 2008 সালে যে নির্বাচন, আপনার এখানকার আমাদের যারা নির্বাচন নিয়ে গবেষণা করেন কিংবা মানে এই বিষয়ে যারা কথা বলেন, এবং প্রতিটি রাজনৈতিক দল যে নির্বাচনে অংশগ্রহণ করেছিল, এবং সেটি ছিল মানে আমাদের সবাই বলে যে ওই নির্বাচনই সবচেয়ে ভালো ছিল, 2008 সালের নির্বাচন। সেই নির্বাচনে 80%-এর উপরে ভোট পড়েছিল, ভোটার উপস্থিতি ছিল 80%-এর উপরে। সেই নির্বাচনকেও তো বিএনপি বলে যে এই নির্বাচন আমরা মানি না, আমরা হেরে গেছি। 30টা আসন পেয়েছে তারা এত জনপ্রিয় দল, তাহলে সেই নির্বাচনে অংশগ্রহণ করলো, সব রাজনৈতিক দল অংশগ্রহণ করলো। তারপরে আর্মি ব্যাকড যে কেয়ারটেকার গভর্নমেন্ট, তার অধীনে নির্বাচন হলো, কোনো অনিয়ম হলো না। তো
তো সেই নির্বাচনেই তো তারা 30টি আসন পেল। তারপরে তারা কি করে মনে করে যে ওই নির্বাচনে 30টি আসন পেয়েছে আর এখন আওয়ামী লীগ গভর্নমেন্ট বাংলাদেশের মানুষের জন্য এত উন্নয়ন করেছেন, আমাদের মাথাপিছু আয় বেড়েছে, আমাদের সংকট মোকাবেলায় জননেত্রী শেখ হাসিনা দক্ষতার পরিচয় দিয়েছে,